Please listen some outstanding verses from some intellectual giants. নমস্কার সবাইকে, আদাব, ভালোবাসা, শুভেচ্ছা, ছোটদের স্নেহ জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত 10 মিনিটের দেশ আলোচনা করছি। আজকে আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি এই আলোচনাটা করছি। আজকের আলোচনার নাম দিয়েছি যে মোল্লারা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন, আর এই আমাদের এই যে গোমূত্র ভক্ত হনুমান বলতে লজ্জা করে, হ্যাঁ, যে এরা কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে, তারা কিছু করতে পারে না কেন ফুটবলে। আমি তো একজন আপাদমস্তক হিন্দু। আমার পিছনে দেখুন স্বামী বিবেকানন্দের ছবি, আর রবীন্দ্রনাথ তো আছেনই মনে, হৃদয়ের সর্বত্র। হ্যাঁ, সারা জীবন তিনি চালনা করছেন, প্রেরণা যোগাচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত কথা মনে আছে তো, যে বেদ পড়ার থেকে ফুটবল খেলা ভালো। আক্ষরিক অর্থে তিনি এইভাবে বলেছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু স্বামী বিবেকানন্দর সারাটা জীবন হচ্ছে ইকুয়ালিটির পক্ষে কথা, দলিতদের পক্ষে কথা, মার খাওয়া মানুষদের পক্ষে কথা। এবং স্বামী বিবেকানন্দকে এই হিন্দুত্ববাদীরা, উগ্রপন্থী ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা একেবারে পছন্দ করতো না। সেই আলোচনাটা আমি আরেকদিন করব। আর ফিফার যে জালিয়াতি, হ্যাঁ, ওই এসআইআর জালিয়াতির মতোই চরম ভয়ঙ্কর, ঐতিহাসিক, হ্যাঁ, মানে কল্পনা করা যায় না, সেই নিয়ে আলাদা আলোচনা করব। যে ফিফা কিভাবে একটা রেসিস্ট, একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং কেবলমাত্র কর্পোরেট ওয়ার্ল্ডের ট্রাস্টি হিসেবে এই মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই বিশ্বকাপ ফুটবল নামক জিনিসটা করে যাচ্ছে, এবং কিভাবে তারা চিরকাল স্বৈরতান্ত্রিক ডিক্টেটরদের সমর্থন করেছে, আর্জেন্টিনা থেকে শুরু করে, পেরু থেকে শুরু করে, কলম্বিয়া থেকে শুরু করে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই, এবং চিরকাল তারা কিভাবে ছোট ছোট টিমগুলোকে কায়দা করে, জালিয়াতি করে, তারা চরম দুর্নীতিগ্রস্ত রেফারি করে তারা বাদ দিয়ে দিয়েছে। এবারেও ইরানকে কিভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা নিজের চোখে দেখলাম, আরো সামনে আমরা দেখতে পাবো, এবং দেখে কেবলমাত্র রাগে ফুঁসবো। আর কি করার আছে, আমাদের তো হাতে কোনো ক্ষমতা নেই। আজকের আলোচনা হচ্ছে মোল্লা। আমি কেন এইভাবে, আমি তো মুসলমানদের সম্পর্কে কোনোদিনও অশ্রদ্ধাকর কথা আমি বলিনি, হিন্দুদের সম্পর্কেও আমি কোনো রকম অশ্রদ্ধাকর কথা আমি বলিনি। রামকৃষ্ণ পরমহংসদেব আমার জীবনের সবচাইতে বড় গুরু, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি আমার জীবনের সবচাইতে বড় গুরু। সুতরাং আমি হিন্দু ধর্ম সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল, ইসলাম সম্পর্কে, যে কোনো ধর্ম সম্পর্কে আমি শ্রদ্ধাশীল। আমেরিকায় থাকি, অসংখ্য ইহুদি বন্ধু বান্ধবী আছে, খ্রিস্টান বন্ধু বান্ধবী আছেন। সবচাইতে বড় কথা, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিজের চোখে দেখলাম, কতগুলো দেশে গেলাম, ইসরায়েলে গেছি, জর্ডানে গেছি, প্যালেস্টাইনে গেছি, হ্যাঁ। আর ছাত্র থাকার সময় তো, হ্যাঁ, মানে পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। এমন কোন পৃথিবীর, মানে যেটা আমার জীবনে একটা বিশাল একটা ঈশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি, যে সারা পৃথিবীর মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আলাপ পরিচয় হয়েছে। আমার বই যেগুলো আমি লিখেছি আমেরিকার জীবন সম্পর্কে, আমেরিকা মায়া, যেটা অভিযান প্রকাশ করেছিল কলকাতায়, তাতে আমি আমার আমেরিকার প্রথম জীবনের সংগ্রামের কথা লিখেছি, এবং আমার বিভিন্ন দেশের বন্ধু বান্ধবীদের কথা আমি লিখেছি। সে ব্রাজিলের জুলিয়েটা, যে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের ভারতে আবার ফুটবল খেলা হয় নাকি, লজ্জায় লুকিয়ে পড়েছিলাম, হ্যাঁ। তারপরে আমার বন্ধু ছিল জর্ডানের মোহামেদ, সে আমাকে, আমার গাড়ি, তখন তো ছাত্র, গাড়ি খারাপ হয়ে যেত, গাড়ি সারিয়ে দিত, অনেক হেল্প করেছে, কত যে হেল্প করেছে। আমাদের সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় আমাদের স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের, আমাদের ঠিক দুটো ঘরের পাশের ঘরে থাকতো সেনেগালের আবু বকর। আচ্ছা, তারপরে সুদানের, হ্যাঁ, ডক্টর আল তায়েব, তার স্ত্রী সালওয়া আমার ওয়াইফের বান্ধবী ছিলেন, তাদের বাড়িতে গিয়ে সুদানিজ খাবার খেয়েছি। মানে ইথিওপিয়ার আবেবে কাবাডা আমার রুমমেট ছিল ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময়। সুতরাং সারা পৃথিবীর মুসলমানদের দেখলাম। আমার মেয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মুসলিম ঘরে, স্কুলের পরে এই তিনটে মেয়ে ছিল, শেরিজা, শিলা, এখনো তাদের নাম মনে আছে।
তাদের মায়ের কাছে, তাদের সঙ্গে বিকেলবেলাটা থাকতো, আমরা কাজ করে বাড়ি ফেরার পথে তাদের বাড়ি থেকে আমরা তাদেরকে নিয়ে আসতাম। ইন্দোনেশিয়ার মুসলিম, এদিকে বোরকা পড়ে আছে অর্ধেকটা, জাস্ট এইটুকু পড়ে আছে, এদিকে তুড়ে ব্যাডমিন্টন খেলছে। কি ব্যাডমিন্টন খেলছে, ওরে বাপরে! মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মুসলিম মেয়েরা, চিন্তা করা যায় না। মরক্কোর মুসলিম মেয়েরা তো অলিম্পিকে দৌড়ে স্বর্ণপদক পাচ্ছে। আমি নিজের চোখে এই নিউ ইয়র্কে একটা টুর্নামেন্ট হয়েছিল অ্যাথলেটিক্স, সেখানে গিয়ে আমি নিজের চোখে সেই মরক্কোর মুসলিম মেয়েদের দৌড় দেখেছি। হ্যাঁ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, আর ফুটবলে দেখুন, ফুটবলে ইরান, ইরাক, কাতার, সৌদি আরেবিয়া, মিশর, জর্ডান, কতগুলো একদম 100% মুসলিম দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলে যাচ্ছে। হ্যাঁ, তার উপরে আছে কৃষ্ণাঙ্গ আফ্রিকার সমস্ত, আলজেরিয়া, মরক্কো, উত্তর আফ্রিকার, তারা একসময় ওই ফ্রান্সেরই, আমাদের দেশ যেমন ব্রিটিশরা লুটে পুটে চুষে শেষ করে দিয়ে গেছে, সেরকম ওই হাইতিকে, ওদিকে আলজেরিয়া, মরক্কোকে ফ্রান্স লুটে পুটে শেষ করে দিয়ে গেছে। হ্যাঁ, ডাচরা করে দিয়ে গেছে। সারা পৃথিবীতে তো এদের একই ইতিহাস, সারা পৃথিবীকে লুটে পুটে ধ্বংস করে, হ্যাঁ, সোনা লুটে নিয়ে, তেল লুটে নিয়ে এ করে সেই খেলা এখনো চলছে। তো এই যে মুসলিম দেশগুলো এত এগিয়ে গেছে, হ্যাঁ, তারপরে দেখুন এই যে ফ্রান্সের টিম দেখুন, ফ্রান্সের 11 জন টপ প্লেয়ারের 11 জনই কৃষ্ণাঙ্গ এবং তাদের মধ্যে কয়েকজন মুসলমান। হ্যাঁ, এই যে ওসমান ডেম্বেলে যে হেসে খেলে 30 মিনিটের মধ্যে হ্যাট্রিক করে দিয়ে চলে গেল, তারপর হাফ টাইমের পরে বসে গেল, মানে কল্পনা করা যায় না। হ্যাঁ, ওসমান ডেম্বেলে, আগে ছিল জিনেদিন জিদান, হ্যাঁ, আলজেরিয়ার শরণার্থী, ফ্রান্সে এসে সেখানকার টিমের বিরাট বিশ্ববিখ্যাত প্লেয়ার, আমরা সবাই, আমার ভীষণ প্রিয় জিনেদিন জিদান। আচ্ছা, তারপরে হচ্ছে রুডিগার, হ্যাঁ, তারপরে হচ্ছে রিবেরি, এই যে একটা দাগ ছিল লাল রঙের। ফ্রান্সের কত মুসলিম প্লেয়ার, কন্টি, এই দুদিন আগে, ছোটখাটো প্লেয়ার কিন্তু কি ব্যাক, কি ডিফেন্স, চিন্তার বাইরে এরা সব খেলে গেছে। হ্যাঁ, তারপরে মরক্কোতে এখনকার এই হাকিমি, হ্যাঁ, কি অসাধারণ সমস্ত প্লেয়ার। তারপরে ছোট ছোট দেশ, কেপ ভার্ডে, কুরাসাও, তারা বিশ্বকাপে খেলছে, কিন্তু ওই হিন্দুত্ববাদীরা খালি ল্যাজ নাড়ছে। এই জন্য আমি ইচ্ছে করে এই কথাটা এইভাবে বলছি যে মোল্লা, তারা তো সবসময় মুসলমানদের সম্পর্কে খারাপ কথা বলে, মুসলমানরা তো কিছুই পারে না, মুসলমানরা মানুষ নয়, মানে এদের মতো মিথ্যে প্রচার দেখলে না, গোয়েবলস, হিটলারের প্রচার মন্ত্রী গোয়েবলস পর্যন্ত লজ্জায় লুকিয়ে পড়তেন। এরা এত মিথ্যে কথা বলে, আর বড় বড় মিডিয়াগুলো সব কিনে নিয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন যে সেখানে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক বড় বড় কথা আছে, সবাই এক্সপার্ট। আমাদের ভদ্রলোক বাঙালি তো মানে ফুটবলের এক্সপার্ট, বলে কোনোদিনও পা দিয়েছে কিনা সন্দেহ নেই, কিন্তু সব বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু তারা এই দিকটা নিয়ে একদম পিন ড্রপ সাইলেন্স, কারণ এটা একটা অপ্রিয় আলোচনা যে মুসলমান দেশগুলো কি করে এত ভালো খেলছে, কিন্তু ভারত কেন পারে না, বাংলাদেশও পারে না, পাকিস্তানের কথা তো যত কম বলা যায় ততই ভালো। এই হচ্ছে ব্যাপার। তাহলে মুসলিম দেশগুলো এত ভালো খেলছে ফুটবলে। তারপরে আছে ম্যারাথন, হ্যাঁ, ইথিওপিয়ার এই যে বিখ্যাত, মানে আমাদের যখন ছোট ছিলাম, আবেবে বিকিলা, খালি পায়ে দৌড়ে দুবার ম্যারাথনে গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে। হ্যাঁ, 1960 এবং 1964, আমার এখনো মনে আছে, আমার মেমোরিটা, তখন একেবারে শিশু ছিলাম কিন্তু মনে আছে। মুসলমান, আমার বললাম তো আবেবে, আমার রুমমেট ছিল ইথিওপিয়ার, স্যার করে কথা বলতো, তার কথা আমি মেরিকা মায়া আমার স্মৃতি কথায় আমি লিখে রেখেছি। হ্যাঁ, ওইটা সবাইকে পড়তে বলছি। আমার দুটো স্মৃতি কথা বেরিয়েছে, ঘটি কাহিনী, দেশের কথা, আর আমেরিকার জীবনের প্রথম সংগ্রামী জীবনের কথা, সেটা হচ্ছে মেরিকা মায়া, যেটা অভিযান বার করেছে, আর ঘটি কাহিনী বার করেছে রাবণ। দুটোই কলকাতায় পাওয়া যায়, harithbooks.com, ওখানে অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবে। আমি বলতে চাইছি যে ধর্মান্ধতা কেবলমাত্র হিংসার জন্ম দেয়, ঘৃণার জন্ম দেয়। হ্যাঁ, মানুষকে আধুনিক আলোর জগৎ থেকে অন্ধকারের জগতে, গুহাতে টেনে নিয়ে যায়, প্রাগৈতিহাসিক জীবনের দিকে টেনে নিয়ে যায়। বাঙালিরা সেই ফাঁদে পা দিয়েছে। শিক্ষিত সোকল্ড ভদ্রলোক, তথাকথিত শিক্ষিত ভদ্রলোক বাঙালি, তারা এখন এইসব আলোচনা শুনতে চায় না, আর মিডিয়া কখনো এই আলোচনাটা করবে না। সেই জন্যেই আমি এই আলোচনাটা আমি করে যাচ্ছি, এবং আমি ওই তথাকথিত শিক্ষিত ভদ্রলোক, হিপোক্রিট বাঙালিদেরকে, যাদের বিপদের সময় কোনোদিনও পাশে পাওয়া যায় না, তাদেরকে আমি লজ্জা দিয়ে যাব।
যে দেখো তোমরা আসলে কি, তোমাদের মুখোশটা আমি খুলে দিতে চেষ্টা করছি। আমিও তো সেই শ্রেণীরই একজন, আমিও ওই তথাকথিত ভদ্রলোক শিক্ষিত বাঙালি ওই বুর্জোয়া শ্রেণীরই একজন। হ্যাঁ, কিন্তু আমি ওদেরকে এত কাছ থেকে দেখেছি এবং ওদের এই নির্লজ্জ হিপোক্রিসিটা আমি এখন এত বেশি করে অনুভব করতে পারছি যে আমি তাদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছি। যারা দেখবে যারা শুনবে, যারা নোংরা কথা বলবে, আমার ইউটিউবের চ্যানেলে আমি যখন পোস্ট করি তখন অনেক ভালো ভালো কমেন্টও আসে, সভ্য ভদ্র সমালোচনা আসুক। আমার বই বাংলাদেশে ভাই আমি ঠিক জানি না, আমার বই রকমারি.com-এ পাওয়া যায় আমি শুনেছি, হ্যাঁ, কিন্তু আমি ঠিক জানি না। আমি শুনেছি যে বাতিঘর, বিদিতা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় পাঠক সমাবেশ, এসব জায়গাতে বললে, বইয়ের নাম বললে ওরা আনিয়ে দেয় কলকাতা থেকে, এইটুকু আমি জানি। বাংলাদেশে ঢাকাতে আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু প্রকাশক আছেন, মেজবাউদ্দিন আহমেদ, হ্যাঁ, অঙ্কুর প্রকাশনী, ঢাকায়, পুরানো ঢাকায়, পুরানা পল্টন বোধহয় ওদের দোকান। যাই হোক, মেজবা ভাইকে ফোন করলেই উনি একটা কিছু বলে দিতে পারবেন। আমার বই গাং অভিযানে আমার সব বই পাওয়া যায় কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে। তারপরে এই রাবণ থেকে বেরিয়েছিল, তারপরে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী বার করেছিল এই আমার বন্ধু ভিরাসাতের সেও পার্থপ্রতিম রায়। তো এই সব বই পাওয়া যায়, কিন্তু আমি বিশেষ করে বলতে চাইছি যে এই যে মুখোশটা আমি খুলে দিচ্ছি, যে মুসলমানদের সম্পর্কে সবসময় যে নোংরা কথা বলে, খারাপ কথা বলে, সেই মুসলমান দেশগুলো খেলাতে কোথায় এগিয়ে গেছে, ফুটবলে, অলিম্পিকে, ম্যারাথনে, হ্যাঁ, লং ডিস্টেন্স রানে কোথায় এগিয়ে গেছে, আর আমরা খালি হিন্দু মুসলমান করে যাচ্ছি। আর সমস্ত অবৈজ্ঞানিক কথাবার্তা বলছি, মেয়েদেরকে বলছি যে তোমরা আবার অন্তঃপুরে ফিরে যাও, বল্লাল সেনের, রাধাকান্ত দেবের যুগে, নবকৃষ্ণ দেবের যুগে তোমরা ফিরে যাও, হ্যাঁ। এবং সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা খালি ধর্ম করছি আর ঘৃণা হিংসা ছড়াচ্ছি, আমাদের মিডিয়া মিথ্যে কথা বলছে, আসল খবরগুলো চেপে যাচ্ছে, আর সাধারণ মানুষ, গরিব মানুষ একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর আদানি আম্বানিরা ফুলে ফেঁপে উঠছে। তারা কিন্তু ফুটবলের জন্য, নীতা আম্বানি ISL করে যেটুকু বা ফুটবল ছিল সেটাও ধ্বংস করে দিয়ে চলে গেছে। ভালো থাকো সবাই, পরে আবার কথা হবে।